ধরে নেওয়া হয় স্নায়ু রোগের ধরন হাজারেরও বেশি, কিন্তু আমরা খুব পরিচিত কিছু রোগের নাম তো জানি। তবে রোগের ধরন যেমনই হোক, বেশিরভাগ ক্ষেত্রে এই রোগগুলোতে রিহ্যাবিলিটেশনের প্রয়োজন হয়। সেই বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে আজকে আলোচনা করব। আরোগ্য নিকেতনের আজকের বিষয় আমরা দিয়েছি স্নায়ু রোগের রিহ্যাবিলিটেশন। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন স্বনামধন্য অতিথি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার এম.এস. জহিরুল হক চৌধুরী, অধ্যাপক ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল। সঙ্গে আরও যুক্ত হয়েছেন ডাক্তার ফরিদা খাতুন ছবি, সহযোগী অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, একই ইনস্টিটিউটের। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি একেবারে শুরুতে অধ্যাপক জহিরুল হক চৌধুরী আপনার কাছে জানতে চাই যে আমরা নিউরোর ইন্ডিভিজুয়াল রোগ নিয়ে প্রায়ই কথা বলি, স্ট্রোক নিয়ে বলছি, আপনার সাথে বহুবার কথা হয়েছে, কিন্তু এই রোগগুলোর সঙ্গে রিহ্যাবিলিটেশনের সম্পর্ক কত গভীর সেটি যদি পরিষ্কার করেন। ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। আমাদের স্ট্রোকের যে নিউরোলজিক্যাল ডিজিজ মেইন একটা রোগ, সেই রোগের সাথে রিহ্যাবিলিটেশনের সবচেয়ে বেশি যোগাযোগ। যেমন আমরা একজন স্ট্রোকের পেশেন্ট যখন আমাদের কাছে আসে, আমরা ওনাকে প্রথমে বাঁচানোর চেষ্টা করি। আমরা বিভিন্ন রকম আমাদের আইভি থ্রম্বোলাইসিস আছে, ইন্ট্রাআর্টেরিয়াল থ্রম্বোলাইসিস আছে, মেকানিক্যাল থ্রম্বোক্টমি আছে, সার্জিক্যাল অপশনগুলি আছে করে একটা পেশেন্ট অথবা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে একটা পেশেন্টকে স্টেবল করে স্টেবল করার পরে তখন দেখা যাচ্ছে যে উনার কোনো একটা পাশ অবশ হয়ে যাওয়া থাকে, হেমিপ্রেসিস অথবা মনোপেরেসিস অথবা, তো এই জিনিসটা এক্সারসাইজের মাধ্যমে ভালো হয়, ব্যায়ামের মাধ্যমে ভালো হয়, ফিজিক্যাল মেডিসিন তখন আমাদের হেল্প লাগে। তো আমরা যখন একটা পেশেন্ট ভর্তি হয় আমাদের হসপিটালে বা আমাদের আন্ডারে ভর্তি হলো বা আমাদের কাছে আসলো, তখন আমরা মেডিকেশন এবং কিছু অ্যাডভাইস দিয়ে আমরা কিন্তু পরবর্তী ট্রিটমেন্টটা ফিজিক্যাল মেডিসিনের কাছে পাঠাই ফর ফিজিওথেরাপি, যে উনি এক্সারসাইজের মাধ্যমে ভালো হবে, থেরাপির মাধ্যমে ভালো হবে। আমি আপনাকে একটা জিনিস বলি, আমরা 2017 সালে একটা হোল বাংলাদেশে একটা জরিপ করেছিলাম, সার্ভে করেছিলাম। সেটাতে প্রায় 19 লক্ষ স্ট্রোকের পেশেন্ট বাংলাদেশে ছিল। সেই ক্ষেত্রে পৃথিবীর পঙ্গুত্বের 1 নম্বর কারণ হলো স্ট্রোক। এবং বাংলাদেশের জরিপেও, বাংলাদেশে যে আমরা সমীক্ষা করেছি তাতেও পাওয়া গেছে যে পঙ্গুত্বের 1 নম্বর কারণ হচ্ছে স্ট্রোক, এবং সেকেন্ড লিডিং কজ অফ ডেথ হলো স্ট্রোক। তো পঙ্গুত্ব যারা 1 নম্বর কারণ যেই রোগের, সেই রোগের এই পঙ্গুত্ব নিয়ে যারা স্ট্রোকের পরে থাকে, তাদের 1 নম্বর ট্রিটমেন্ট হলো ফিজিক্যাল মেডিসিন, ফিজিওথেরাপিস্ট। তখন আমরা ফিজিক্যাল মেডিসিন হেল্প নিই যে কী থেরাপি দিলে কীভাবে হাঁটবে, কীভাবে তাদের কিছু কিছু স্পিচ থেরাপি লাগে, কিছু অকুপেশনাল থেরাপি লাগে। ওই থেরাপিগুলো ওনারা ভাগ করে ফিজিক্যাল মেডিসিনে গেলে ওনারা আবার ওনাদের যে ডিভিশন আছে সেই ডিভিশন অনুসারে ভাগ করে ট্রিটমেন্ট দিয়ে একজন পেশেন্টকে কার্যক্রম যেন কাজে ফিরে যেতে পারে সে ব্যবস্থা করে দেয়। আপনার কাছে আসবো ডাক্তার ফরিদা খাতুন, আপনার কাছে জানতে চাই যে রিহ্যাবিলিটেশন শব্দটা এক শব্দে আমরা হয়তো বুঝতে পারছি বিষয়টা কি, মানে কিন্তু এই রিহ্যাবিলিটেশনের কত ধরন হতে পারে সেটি যদি একটু পরিষ্কার করেন। রিহ্যাবিলিটেশনকে আমি যদি একটা লাইনে খুব সহজ করে বলি, আমরা বলি যে টু মেক দ্য পারসন ফিট অ্যাগেইন। হ্যাঁ, আর আমি যদি একটু বুঝিয়ে বলি, যেহেতু শব্দটা খুব বেশি পরিচিত নয়, একজন স্নায়ু রোগে আক্রান্ত ব্যক্তি যখন কিছু ডিসএবিলিটি বা পঙ্গুত্ব ধারণ করেন, তখন ডিসএবলড ব্যক্তিটিকে তার ম্যাক্সিমাম ফাংশনাল স্ট্যাটাসে বা পূর্বের মতো সম্ভাব্য সর্বোচ্চ কর্মক্ষমতায় ফিরিয়ে আনবার জন্য, এবং এটা কেবল তার হোম লেভেলে নয়, বরং কমিউনিটি লেভেলে, অর্থাৎ তার কর্মস্থলে, তার সোশ্যাল লেভেলে ফিরিয়ে আনবার জন্য আমরা তার রেসিডুয়াল যে অ্যাবিলিটিটা আছে, ধরুন বললেন যে স্ট্রোকে যদি কারো ডান পাশটা অবশ হয়ে যায়, সো তার রেসিডুয়াল অ্যাবিলিটি হচ্ছে বাম পাশে সবটুকু। তার রেসিডুয়াল যা কিছু সক্ষমতা আছে সেগুলোকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় মেডিসিন এবং থেরাপিগুলো প্রেসক্রাইব করে তাকে আবার কর্মক্ষম করবার যে প্রয়াস, এই পুরো ব্যাপারটাই হচ্ছে রিহ্যাবিলিটেশন। খুব সুন্দর করে বলেছেন। আমি আরেকটু আপনার কাছে জানতে চাই যে মানে এটার ধরনগুলো কীরকম হতে পারে, এটা হাতের, পায়ের, কথা বলার, চোখের দৃষ্টি, মানে সেটি আরেকটু বিস্তারিত যদি বলেন। আমরা রিহ্যাবিলিটেশন করবার জন্য যা কিছু ব্যবহার করি, আপনি যেটাকে ধরন বলছেন, যে টুলসগুলো ব্যবহার করি, ধরনও যদি বলি, থেরাপির কি কি ধরন আছে, যেমন ফিজিওথেরাপি আছে,
অকুপেশনাল থেরাপি আছে, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি আছে। তো ফিজিওথেরাপির মাধ্যমে আমরা একজন ডিসেবল ব্যক্তির বা আক্রান্ত ব্যক্তির মাসেলসের যে দুর্বলতা এবং স্টিফনেস, অনেক সময় শক্ত হয়ে যায়, স্প্যাস্টিসিটি ডেভেলপ করে, এগুলোকে ওভারকাম করার জন্য আমরা মডালিটিস বা কিছু মেশিন ইউজ করি। অনেকেরই এবং বেশিরভাগ ক্ষেত্রেরই থেরাপিউটিক এক্সারসাইজের প্রয়োজন হয়, এগুলো হচ্ছে ধরন একরকম। অকুপেশনাল থেরাপি আছে আরেকটা টাইপ, সেটাতে আমরা রোগীকে তার ডেইলি লাইফের কাজগুলোকে মডিফাই করে দিতে হেল্প করি। তার যদি কোনো অ্যাসিস্টিভ ডিভাইসের দরকার হয় বা তার যদি কোনো ব্রেস স্প্লিন্টের দরকার হয়, সেগুলো অ্যাডভাইস করি, সেগুলো কিভাবে ইউজ করবে তাকে ট্রেন আপ করা। স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কাজ হচ্ছে যেটা বলছিলেন যে কথা বলার প্রবলেম যদি হয়, স্পিচ থেরাপির মাধ্যমে সেটা ওভারকাম করা যায়। ইভেন অনেক স্নায়ু রোগে আক্রান্ত রোগীর দেখবেন যে ঢোক গিলতে অসুবিধা হচ্ছে, সেগুলোও কিন্তু স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের মাধ্যমে আমরা তাকে প্রপার গাইড করে ওভারকাম করিয়ে আনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর করে বলেছেন অধ্যাপক জহিরুল হক চৌধুরী। আমি আপনার কাছে জানতে চাই যে রিহ্যাবিলিটেশনের প্রক্রিয়াটা আসলে যখন থেকে শুরু হয়, আমরা যদি দুটো ভাগে ভাগ করি, একটি হচ্ছে ক্লিনিক্যালি আপনারা ট্রিটমেন্ট দিচ্ছেন, পরে রিহ্যাবিলিটেশনের প্রক্রিয়াটাকে অনেক দীর্ঘ কিনা, ট্রিটমেন্টটাকে অনেক আগে শেষ হয়ে যাচ্ছে কিনা, মানে এটা ফেজ ওয়াইজ আসলে কেমন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে আমরা মেডিকেশন শেষ করে ফিজিওথেরাপি তা না, কিন্তু আমাদের স্ট্রোকের একটা পেশেন্ট যখন আসে তখনই কিন্তু ফার্স্ট ডে থেকে আমরা কিন্তু ফিজিওথেরাপি হেল্প নিই। আচ্ছা, আমরা ফিজিক্যাল মেডিসিনকে কল করি, পোস্টার চেঞ্জ করা হতে শুরু করে সব কিছুই, চেস্ট ফিজিওথেরাপি আছে, ওগুলি হতে শুরু করে আমরা সব কিছু ওনার হেল্প নিই। তো মেইন কাজটা যখন হয়, যখন আমরা দেখি যে একজন রুগী মোটামুটি সেই হিমোডাইনামিক্যালি স্টেবল, ফিজিক্যালি স্টেবল, তাকে আমি এখন ডিসচার্জ দিতে পারি, তারপরে আমরা কিন্তু বেসিক্যালি ওনাদের ডিপার্টমেন্টে যে এসে আউটডোর বেসিসে এসে ফিজিক্যাল ফিজিওথেরাপি দিয়ে যাবে, অথবা স্পিচ থেরাপি দিয়ে যাবে, অথবা অকুপেশনাল থেরাপি দিয়ে যাবে, অথবা উনি বাসেও অ্যারেঞ্জ করতে পারেন এইসব এগুলি। কিন্তু তখনও কিন্তু আমাদের নিউরোলজিক্যাল ট্রিটমেন্টগুলি চলতে থাকে। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একজন নিউরোলজিস্টও দেখে, একজন ফিজিক্যাল মেডিসিনও দেখে, যে থেরাপিটা প্যারালালি চলে। কিন্তু মেইন থেরাপিটা আসলে আমাদের যখন পেশেন্ট ফিজিক্যালি স্টেবল হয় একজন রুগী, তখন ওনারা ভালো করে শুরু করে। কিন্তু ফার্স্ট ডে থেকেই আমরা কিন্তু আমরা ফিজিওথেরাপির ফিজিক্যাল মেডিসিন হেল্প নিই, যে এই একজন স্ট্রোকের পেশেন্টের কী কী দরকার। স্ট্রোক নয় শুধু, আমাদের এখানে জিবিএসের রোগী আছে, গিয়ান বেয়ার সিন্ড্রোম যেটাকে বলি, 4 হাত পা অবশ নিয়ে আসে, অনেক সময় পেশেন্টের পার্কিনসন্স ডিজিজ নিয়ে আসে, যাদের এরকম হাত পা দুর্বল থাকে, হাঁটতে পারে না, স্লো হাঁটে, এবং অনেক সময় নিউ সার্জিক্যাল অথবা সার্ভাইকাল স্পন্ডিলাইসিস অথবা পিএলআইডি অথবা ব্রেন টিউমার, অনেক ক্ষেত্রে অপারেশনের রোগী, সেই ক্ষেত্রেও ফিজিক্যাল মেডিসিন বা ফিজিওথেরাপির দরকার হয়। সেই সব পেশেন্টের ক্ষেত্রেও আমরা আমাদের ট্রিটমেন্টের মোটামুটি একটা অংশ, যে এরপরেই আপনারা ফিজিক্যাল মেডিসিন যে আলাপ করেন, ট্রিটমেন্টের প্যারালালি ওনারা ফিজিক্যাল মেডিসিনে পাঠায়, সেখানে ওনারা যা যা দরকার, কোন ইয়ের জন্য, ডিজির জন্য যেটা দরকার, সেটা ওনারা পেশেন্টকে শিখিয়ে দেয়। এতে রুগী খুব তাড়াতাড়ি ভালো হয়, যে মেডিকেশনও পেল, আবার উনি ফিজিক্যাল মেডিসিনের থেরাপিগুলোও পেল, তাতে অনেক তাড়াতাড়ি র্যাপিডলি সে রিহ্যাবিলিটেশনে চলে যেতে পারে, নিজের কাজে ফিরে যেতে পারে। ধন্যবাদ। ডাক্তার ফরিদা খাতুন, একটি বিষয় আমরা গণমাধ্যম কর্মী হিসেবে দেখি যে ফিজিক্যাল মেডিসিন, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে। দ্বন্দ্বটা হয়তো অত প্রকট না, কিন্তু আমরা একটু টের পাই আর কি। আমি জানতে চাচ্ছি যে এই রোগীদের যখন এই ফিজিক্যাল মেডিসিন বা ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া লাগে, তার সব কিছুই কি নিউরোসায়েন্স দিতে পারে কিনা? কারণ এখানে তো মানুষ আসলে জীবন রক্ষার তাগিদে প্রথমত আসে, তারপরে তো রিহ্যাবিলিটেশনের প্রশ্ন। আপনাদের ডিপার্টমেন্ট এটার কতটা সক্ষমতা আছে বা কতটুকু এই লোড নিতে পারে, যত বৈচিত্র্যময় রোগী আপনাদের কাছে আসে? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের ডিপার্টমেন্টে কিন্তু আমরা ফুল সার্ভিসই দিতে পারছি। ফিজিওথেরাপি কতজন আছে আপনাদের ডিপার্টমেন্টে সব মিলে? আমাদের ফিজিওথেরাপিস্ট আছে প্রায় 22 জনের মতো, ইনডোর এবং
ইনডোরে আছে একেবারে পার্মানেন্টলি, যেমন স্ট্রোক ডিপার্টমেন্টে আছে, স্ট্রোক ওয়ার্ডে, আইসিইউতে আছে, তারা পার্মানেন্টলি ওখানে থাকে। আচ্ছা। আর আমাদের ডিপার্টমেন্টে আউটডোর বেসিসে যে রোগীগুলো আসে ডেইলি লাইফে তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য অন্য থেরাপিস্টরা আছেন, ওরা অবশ্য শিডিউল চেঞ্জ করে করে কাজ করে। আমাদের অকুপেশনাল থেরাপিস্ট এবং স্পিচ থেরাপিস্ট একটু কম, তিনজন করে আছে। আচ্ছা। তো গোটা বাংলাদেশেই কিন্তু অকুপেশনাল থেরাপিস্ট অ্যাকচুয়ালি একটু কম। জি। কিন্তু আপনারা কোন সময় মনে করেন যে এই রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে আমাকেও সহযোগিতা নেওয়া লাগছে? আমি একটু এর সাথে অ্যাড করি, আগের কোশ্চেনের সাথে অ্যাড করি। সেটা হলো নিউরোসায়েন্স ফিজিক্যাল মেডিসিনে যেই থেরাপি দরকার সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ এখনো হয় নাই, এবং একটা ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট অথবা ফিজিক্যাল মেডিসিন হসপিটালে বাংলাদেশের দরকার আছে। কারণ কি অনেক পেশেন্টেরই আছে যেটা আমরা স্ট্রোক ইউনিট বা আমাদের জিবিএস পার্কিনসন্স ডিজিজ আমরা ভর্তি করাইতে পারি না, ভর্তি করার পরে তাড়াতাড়ি ডিসচার্জ দিতে হয় সিটের অভাবে। কিন্তু ওই রুগীটা অনেক ক্ষেত্রে ইনডোরের প্রয়োজনে ফিজিক্যাল মেডিসিন থেকে, যেমন সিআরপি একটা হসপিটাল আছে, সেখানে ওরা ভর্তি করে ট্রিটমেন্ট দেয়। যেসব রুগীর ফিজিক্যাল মেডিসিনে ভর্তি করে ট্রিটমেন্টের প্রয়োজন সেটা আমরা এখানে এখনো দিতে পারিনি, এবং এটা আমাদের নিউরোসায়েন্সে দেওয়া প্রায় অসম্ভব বলা যায়। আমরা 1000 বেডের করতেছি, তারপরে এটা আসলে একটা আলাদা ফিজিক্যাল মেডিসিন হসপিটাল বাংলাদেশের প্রয়োজন আছে, যেখানে রুগীদের যে থেরাপিগুলি দরকার ভর্তি অনেকদিন থাকতে হয়। একটা রুগীর ফিজিক্যালি অ্যাবিলিটি ও ফিরে আসার জন্য মোটামুটি 1 মাস, 1.5 মাস, অনেকে 2 মাস, 3 মাসও থাকতে হয়। সেক্ষেত্রে রুগী কোথায় থাকবে? আমাদের এখানে তো থাকার কোনো স্কোপ নাই, ভর্তির কোনো স্কোপ নাই ফিজিক্যাল মেডিসিনের দ্বারা। তো এটা একটা হসপিটাল দরকার যেটাতে স্বয়ংসম্পূর্ণভাবে রুগী ভর্তি হয়ে থেরাপি নিয়ে রুগী সম্পূর্ণভাবে রিহ্যাবিলিটেশন পেয়ে বাসায় যাবে। হয়তো প্রথমবার আপনি ফিজিক্যাল মেডিসিনের মানুষ না হয়েও এরকম একটা দাবি উত্থাপন করলেন। যেমন নিউরো ইনস্টিটিউট আছে, ফিজিক্যাল মেডিসিন ইনস্টিটিউটও দরকার, কিন্তু আন্ডার কনস্ট্রাকশন। আমি জানতে চাই যে বাংলাদেশে কোন ইনস্টিটিউট হবে কি হবে না, সেখানে একটা লিডারশিপ ডিপেন্ড করে আর কি। মনে করেন সেটা কেন গ্যাস্ট্রোটা আগে হলো, কেন হেপাটোলজির চিকিৎসকদের বা ওই ডিসিপ্লিনে হলো না, সেক্ষেত্রে এখানে আসলে এরকম একটা ইনস্টিটিউট হবে কিনা তার কি কোনো দাবি, অগ্রগতি কোনো কিছু কি আছে? আচ্ছা, আমি এইটার উত্তর দেবার আগে আগের প্রশ্নটার একটু কথা বলে নিই। যেমন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের ইনডোর বা বেড বা ওয়ার্ড আমাদের বর্তমানে নিমসে নাই, তবে নিমস যেটা এক্সটেন্ডেড হতে যাচ্ছে সেটাতে আমাদের জি সেখানে হচ্ছে। আর এটাতে হয়নি এরকম 2-1টা ইনস্টিটিউট ছাড়া বাংলাদেশের এখন সমস্ত হসপিটালেই কিন্তু বেড আছে। হ্যাঁ, 10টা করে 8টা করে বা তার একদম ফিজিক্যাল মেডিসিনের আন্ডারে রিহ্যাবিলিটেশন ওয়ার্ডই আছে। আচ্ছা। হ্যাঁ, তো নিউরোসায়েন্সে ছিল না, এখন হবে। নিউরোসায়েন্স তো এমনিতেও অন্যান্য হসপিটালের তুলনায় 2012-তে তো এক হিসেবে নিউয়ার কেমন। আর ফিজিক্যাল মেডিসিন আর রিহ্যাবিলিটেশন সাবজেক্টটা কিন্তু আপনি আমরা তো কাজ করি মাসকিউলো স্কেলেটাল এবং নিউরো মাসকিউলো স্কেলেটাল ডিজিজ অ্যান্ড ডিসএবিলিটিগুলো নিয়ে। তো এই ধরনের রোগ নিয়ে যে সমস্ত সাবজেক্ট কাজ করছে, যেমন নিউরো মেডিসিন বা অর্থোপেডিক সার্জারি, সেগুলোর তুলনায় ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন কিন্তু এখনো বালক, মানে আমাদের পরিচিতিটা সেই জন্য কম ছিল। আপনি দেখবেন যে পেইন, আর্থ্রাইটিস নিয়ে রোগীরা কিন্তু এখনো অর্থোপেডিক সার্জারিতে চলে যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি সার্জারি। হ্যাঁ, তো ওদের মধ্যে মানে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা নাই। কিন্তু আপনি যেহেতু প্রসঙ্গটা উঠিয়েছেন, আমি একটু জানতে চাই যে একটা পেশেন্টের যখন এই ধরনের সমস্যাগুলো থাকে, উনি কিন্তু কনফিউশনের মধ্যে পড়েন, উনি কি রিউমাটোলজিস্টের কাছে যাবেন না অর্থোপেডিশিয়ানের কাছে যাবেন বা অথবা আপনাদের কাছে যাবেন, সেই জায়গাটাকে একটু পরিষ্কার করতে পারেন? আসলে কারা আপনাদের কাছে যাচ্ছে না কিন্তু যাওয়া উচিত? আচ্ছা, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের স্পেকট্রামটা তাইলে আমি একটু বলি। যেমন দর্শকরা শুনছেন যে আমাদের কাছে কারা আসবেন, কি কি নিয়ে আসবেন। আমাদের স্পেকট্রামে এটা ইন্টারন্যাশনালি অ্যালোটেড অ্যান্ড রিকমেন্ডেড যে পেইন নিয়ে আসছেন, মাসকুলোস্কেলেটাল পেইন নিয়ে। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে ভাই কোন ব্যথা, আমি বলি যে পেট ব্যথা আর মাথা ব্যথা ছাড়া সকল ব্যথা, মানে সহজ করে মনে রাখবার জন্য। আর স্পোর্টস মেডিসিন বা স্পোর্টস ইনজুরি যাদের হচ্ছে তারা আমাদের কাছে আসবেন। কিন্তু স্পোর্টস মেডিসিন নামেও তো একটা বিশেষজ্ঞ কেউ কাজ করে, সেটা কিন্তু আমাদের
আচ্ছা। ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন থেকে আমাদেরই অনেকে পোস্ট গ্রাজুয়েশন করে তারা আবার সুপার স্পেশালাইজেশন করেছেন, তারা স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন। আচ্ছা। ওকে, অ্যান্ড যেমন জেরিয়াট্রিক মেডিসিন জি। বা 65 ইয়ার্স অ্যান্ড অ্যাবোভ পারসনস যারা আছেন তাদের নিয়ে কাজ করাটা আমাদের আরেকটা সাব স্পেশালিটি। নিউরোলজিক্যাল ডিজিজ নিয়ে যেমন আছে, রেসপিরেটরি ডিজিজ রিহ্যাব নিয়েও আমাদের কোনো ভাইয়া কাজ করছেন। আচ্ছা। সেরকম কার্ডিয়াক রিহ্যাব, এই প্রত্যেকটা হচ্ছে ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশনের স্পেকট্রাম। আচ্ছা। তবে মেজরিটি অফ কেসেস যেহেতু বাংলাদেশে পেইন এবং আর্থ্রাইটিস নাই এরকম মানুষ তো পাওয়া যাবে না, পরিবারে কম আর কি। জি, তো তাদেরকে আমরা বলবো যে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন একটা ভরসার জায়গা, কারণ আমরা যেহেতু শুধু নিউরোলজিক্যাল বা শুধু রিউমাটোলজিক্যাল কাজটাকে ফোকাস প্রথমেই করে ফেলি না, ফুল অ্যাসেসমেন্ট করে তারপর আমরা বুঝি যে এটাকে একটা রিউমাটোলজিক্যাল কেস অর নিউরোলজিক্যাল কেস অর এইগুলোর কোনোটাই না, একটা মেকানিক্যাল মাস্কুলোস্কেলেটাল প্রবলেম, সেখানে অ্যাসেসমেন্টটা করে আমরা ব্যবস্থা নিলাম। আর যদি তার সার্জারির প্রয়োজন হয় বা নিউরোলজিতে রেফার করার প্রয়োজন হয় সেটা তো আছেই। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে রোগী জানলেও রেফারেল সিস্টেমটা তো ওইরকম স্ট্রং হতে হবে বা ভরসা করে পাঠানো, মানে ওই প্রক্রিয়াটা যখন হবে তখন বরং সহজ হবে। স্যারের কাছে আমি একটু আগের প্রসঙ্গে আসতে চাই যে স্ট্রোক ছাড়া আরও অন্যান্য কত ধরনের স্নায়ু সংক্রান্ত রোগে রিহ্যাবিলিটেশনটা খুব গুরুত্ব সহকারে লাগছে, সেটি যদি একটু পরিষ্কার করেন। স্ট্রোক উপর মেইন হলো আমাদের গিয়ান-বেয়ার সিনড্রোম। এটা একটা নিউরোলজিক্যাল ডিজিজ। এই ধরনের পেশেন্ট আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে হয়। এটা ভাইরাল ইনফেকশন। সে আমাদের প্রথমে অ্যাসেন্ডিং প্যারালাইসিস নিয়ে আসে, হাত পা অবস্থা নিয়ে আসে, তারপর হাত অবস্থা, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে হাত পা অবস্থি অনেক দিন থাকতে হয় ওদের, দুর্বল হয়ে যায়, হাত দুর্বল, পা দুর্বল থাকে, হাঁটতে পারে না, বসতে পারে না, মাসেল ওয়াস্টিং হয়, আস্তে আস্তে দেখা যায় যে জোর পায় না, মাসেল শক্ত হয়ে যায়। অনেক মানুষ আছে এই যে ফিজিক্যাল মেডিসিনের তখন দরকার। আমরা একজন রোগীকে, জিবিএসের রোগীকে ফলো আপ দিলাম, ট্রিটমেন্ট দিলাম, অনেক দামি ওষুধ দিলাম, আইবিআইজি দিলাম, তারপর প্লাজমা প্যারালাইসিস দিলাম, দিয়ে আমরা রোগীটাকে অনেক কষ্ট করে বাঁচাইলাম। কিন্তু বাঁচানোর পরে ওকে তো কাজ করতে হবে, কর্মক্ষম হতে হবে, ওকে তো উপার্জন করতে হবে, বা ওকে তো কর্মক্ষেত্রে যেতে হবে। সেই ক্ষেত্রে তার হাত পা দুই হাত দুই পায়ে তার অবস্থা থাকে, উইকনেস থাকে, হাঁটতে পারে না, বসতে পারে না। সেক্ষেত্রে ফিজিক্যাল মেডিসিনের হেল্প একদম এসেনশিয়াল, 100% এসেনশিয়াল, যে এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের দরকার। 2 নম্বর হলো পার্কিনসন্স ডিজিজ। এজিজ পেশেন্টের আপনি দেখবেন অনেকের হাত কাঁপে, পা কাঁপে, স্লোনেস হয়ে যায়, হাঁটতে পারে না, আস্তে আস্তে হাঁটে। বয়স্ক পেশেন্টের সাধারণত 60 বছরের পরে ডিমেনশিয়া হয়, কথা বলে যায়। এইসব পেশেন্টের ফিজিক্যাল মেডিসিনের এসেনশিয়াল। ফিজিকে ব্যায়াম করলে, হাঁটলে, দৌড়াইলে, বিভিন্ন ধরনের এক্সারসাইজ করলে এইসব পেশেন্ট অনেক দিন নিজে কর্মক্ষম থাকতে পারে, নিজের কাজ নিজে করতে পারে, অফিস করতে পারে। সেই ক্ষেত্রে এসেনশিয়াল। শুধু আমরা ড্রাগের উপরে ওইসব রোগীকে আমরা করে রাখতে পারি না। সেক্ষেত্রে পাশাপাশি ফিজিক্যাল মেডিসিনের হেল্প দরকার, এবং ওর বাকিটা জীবনেই ফিজিক্যাল মেডিসিনের হেল্প দরকার থাকে। আর হলো আমাদের ওই যে পেইন এর কথা বলা, যে আমাদের কোমর ব্যথা নিয়ে আসে, ঘাড়ের ব্যথা নিয়ে আসে, হাতের ব্যথা নিয়ে আসে, স্প্যাস্টিসিটি নিয়ে আসে। সেই সব ক্ষেত্রেও আমাদের মোমেন্ট ডিসঅর্ডার অনেক পেশেন্ট আছে, হাত পা নড়ে, গায়ে সার্ভাইকাল স্পন্ডিলাইসিস থাকে, সার্ভাইকাল ডিস্টোনিয়া থাকে, অনেক অ্যান্ট্রাকুলিস, রেট্রোকুলিস, অনেক পেশেন্টের থাকে যাদের এক্সারসাইজ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো নিউরোলজির সাথে ফিজিক্যাল মেডিসিন একদম ওতপ্রোতভাবে জড়িত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। ডাক্তার ফরিদা খাতুন, আপনার কাছে জানতে চাই যে একটা দিনে ফিজিক্যাল মেডিসিন বিভাগ বা ডাক্তার হিসেবে আপনি নিজেও মানে কত রোগী আপনার হাসপাতালের ভেতরের রোগীকে আপনাদের দেখছেন, আবার হয়তো বাইরে থেকে এসে এসে আপনাদেরকে দেখায় যাচ্ছে, মানে আসলে এই সিনারিওটা একটু জানতে চাই। হ্যাঁ, হসপিটালের রোগী আমরা দেখছি বলতে আমরা নিউরোসায়েন্স থেকে 2 রকম রোগী দেখি। একটা হচ্ছে আউটডোর বেসিসে, যারা দৈনিক আউটপেশেন্ট ডিপার্টমেন্টে আসছেন,
মোস্টলি যেটা হয় নিউরোলজি বিভাগ, নিউরোসার্জারি বিভাগ এবং আরেকটা আছে পেডিয়াট্রিক নিউরোলজি বা শিশু স্নায়ু রোগ বিভাগ। এই 3টা বিভাগ থেকে রোগীকে দেখে আমাদের কাছে রেফার করছে। তাদেরকে আমরা আউটপেশেন্ট বা বহির্বিভাগীয় রোগী হিসেবে দেখছি, থেরাপি অ্যাডভাইস করছি। আর আরেকটা হয় যে ইনডোর কেসেস, যেগুলো অ্যাডমিটেড বা ভর্তি রোগী আছেন, সেগুলো বেশি খারাপ কেস হতে পারে, যে নিউরোলজিক্যাল অসুখ অথবা সার্জারির আগে কিংবা পরে। তাদেরকে আমাদের যখন কল দেওয়া হয়, আমরা গিয়ে পেশেন্টকে দেখে আসছি। আমাদের ফিজিওথেরাপিস্টরা, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্টরা তাদেরকে গিয়ে ডেইলি বেসিসে তারা যতদিন অ্যাডমিটেড আছেন থেরাপি করিয়ে দিচ্ছেন, একবেলা কিংবা দুবেলা। আর সন্ধ্যাবেলাটা তারা নিজেরা করছে, তাদেরও ট্রেনিং হয়ে যাচ্ছে। ধন্যবাদ। অধ্যাপক জহিরুল হক চৌধুরী, পার্কিনসন্সের ক্ষেত্রে স্পেসিফিকভাবে যদি বলেন যে রিহ্যাবিলিটেশন কখন থেকে শুরু হয়, এটার কার্যকারিতা কীরকম, প্রসিডিউরটা যদি বলেন। পার্কিনসন্স ডিজিজ প্রথমে তো আমাদের কাছে রুগী আসে, আমরা তো প্রথমে পেশেন্টের দেখা যায় যে বয়স্ক একজন পেশেন্ট, সাধারণত পার্কিনসন্স ইয়াং এজ হয়, ওটা জেনেটিক্যালি হয় এবং এটার পার্সেন্টেজ কম। ম্যাক্সিমাম পেশেন্টেরই 60 বছর 55 বছরের পরে হয় এবং পেশেন্ট আমাদের কাছে আসে স্লোনেস নিয়ে, ধীরগতি নিয়ে আসে, আমাদের কাছে আসে ট্রেমর নিয়ে, আমাদের কাছে আজকে স্কিনিং, কথা একটু কম বলে, সোয়েটিং থাকে, মাস্ক ফেস থাকে, চেহারার মধ্যে একটু থাকে এবং অনেক সময় ভুলে যাওয়া, আচরণগত পরিবর্তন থাকে। অনেক সময় বিভিন্ন জিনিসে ভুলে যায়, কলম কোথায় রাখে, টাকা কোথায় রাখে, মানিব্যাগ কোথায় রাখে, এরকম ভুলে যায়, ঘুম কম হয়, কনস্টিপেশন থাকে, তারপরে আচরণগত কিছু পরিবর্তন থাকে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে ডায়াগনোস করি পার্কিনসন্স ডিজিজ। তো ইনিশিয়ালি আমরা মনে করি যে ফিজিক্যাল মেডিসিনের সাথে যোগাযোগ থাকলে ভালো, কারণ এই পেশেন্টের আমরা বলি আপনি হাঁটবেন, আপনি দৌড়াবেন, আপনি জগিং করবেন, আপনি সুইমিং করবেন, আপনি সাইক্লিং করবেন, আমরা এইসব কথা বলে নিই। যত বেশি আপনি এক্সারসাইজে থাকবেন, প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্ট আপনি যদি করেন, তাহলে আপনি ভালো থাকবেন। আমরা ওষুধ দিয়ে দিই, যা যা ওষুধ লাগবে সাথে এই কথাগুলি বলে দিই। তারপরে আমরা বলি যে আপনি ফিজিক্যাল মেডিসিন যান। ওনারাও প্রত্যেকটা রোগীর স্পেসিফিক ধরন অনুসারে ওনারা ওনাদের মতো অ্যাডভাইস দেয়। একজন যে কোনো পেশেন্ট বা একটা সুস্থ মানুষই যদি মনে করেন 30 মিনিটও হাঁটে ডেলি, তাতেও কিন্তু তার রোগের যতটুকু ভালো হওয়ার কথা, মানসিকভাবে যতটুকু ভালো হওয়ার কথা, ফিজিক্যালি ফিটনেসের জন্য ভালো হওয়ার কথা, সেটাও তো একটা মানুষের দরকার, একটা সুস্থ মানুষেরও দরকার। সেক্ষেত্রে আমরা যে কোনো এই পার্কিনসন্স ডিজিজ আসলেও আমরা হাঁটার কথা বলি, মুভমেন্টের বাড়াই দিতে, মানে এই রোগ একজন রোগীকে শুয়াই রাখতে চাবে, বসাই রাখতে চাবে, অলস বানায় রাখতে চাবে। ডিজিজটার ধরনটা এরকম। কিন্তু আমাদের পরিবারে যারা থাকে, ওনার ছেলে মেয়ে থাকতে পারে, ওনার ওয়াইফ থাকতে পারে, ওনার কলিগ থাকতে পারে, ওনার যারা আশেপাশে থাকেন, তাদের কাজ হলো ওনাকে যতটুকু পারে মুভমেন্টে নিয়ে যাওয়া, একটু হাঁটানো, একটু শপিংয়ে নিয়ে যাওয়া, একটু মার্কেটে নিয়ে যাওয়া, একটু বেড়াতে নিয়ে যাওয়া, তাতে ওনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলি বাড়বে। ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে তখন আমরা বলি যে আপনি ফিজিক্যাল মেডিসিনে যান, ওনারা আপনাকে আরও বেশি ফিটনেসের জন্য, আরেকটু বেশি এর জন্য কর্মক্ষম করার জন্য ওনারা যেই অ্যাক্টিভিটিগুলি দিবে, সেই অ্যাক্টিভিটি করলে রোগী অনেক তাড়াতাড়ি ইমপ্রুভ করে। ডাক্তার ফরিদা খাতুন, আপনার কাছে জানবো যে পার্কিনসন্সের চিকিৎসার ব্যাপারে কিন্তু মানে আমরা এখনো পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে পারছি কিনা সেটা নিয়ে এক ধরনের প্রশ্ন আছে। কিন্তু যেমন বাংলাদেশে শুরু হয়েছিল ডিপ ব্রেন স্টিমুলেশন, সেটি তখনও কতটুকু সফল হয়েছে বা পরবর্তীতে চলমান থাকা না থাকা নিয়ে এক ধরনের প্রশ্ন আছে। কিন্তু সেই রোগীরা কি পরিমাণে আপনাদের সেন্টারে বা আপনার ডিপার্টমেন্টে যাচ্ছে বা তাদেরকে কতটুকু রিলিফ দিতে পারছেন আপনারা? অ্যাকচুয়ালি পার্কিনসন্স ডিজিজ আক্রান্ত ব্যক্তিদের জন্য অনেক কিছু আমাদের করবার আছে এবং আমরা করে থাকি। যেমন এদের রিজিডিটি থাকে, হ্যাঁ, আক্রান্ত লিম্বগুলো শক্ত হয়ে যাচ্ছে, উইকনেস তো আছেই। তো এগুলোকে কিন্তু আমরা রিলিফ করবার জন্য তাদেরকে স্পেসিফিক এক্সারসাইজ আছে, লাইক স্ট্রেচিং এক্সারসাইজ আছে, ধীরে ধীরে স্ট্রেংথেনিং এক্সারসাইজ শুরু করানো হয়। প্রয়োজন হলে অনেকে স্প্লিন্ট বা ব্রেস আমরা ইউজ করিয়ে থাকি। পার্কিনসন্সে আক্রান্ত ব্যক্তিদের কথায়ও কিছু অসুবিধা হয়, একটু জড়িয়ে যেতে থাকে, স্লোনেস চলে আসে। সেটার জন্য আমাদের স্পিচ থেরাপি লাইক
টাঙের স্ট্রেচিং স্ট্রেংথেনিং এক্সারসাইজ করা হয়, বাক্যাল স্টিমুলেশন থেরাপি করা হয়। তাতে করে শুধু জিহ্বারই ব্যায়াম হয় না, বরং ব্রেইনের সাথে এটার যে নিউরাল প্যাথওয়ে এটা আরও স্ট্রঙ্গার হয়। কিছু বিশেষ ব্রিদিং এক্সারসাইজ আছে, করতে হয়। ওয়াকিং এইডস একটা খুব ইম্পর্টেন্ট এই গ্রুপের পেশেন্টদের জন্য। আপনি দেখে থাকবেন যে পার্কিনসন্সে আক্রান্ত ব্যক্তিরা অনেকটাই স্টুপড পশ্চার, একটু ঝুঁকে পড়ার টেন্ডেন্সি থাকে। এটা এই অসুখের জন্য যেমন থাকে, তার পাশাপাশি বয়সজনিত যে স্পন্ডাইলোসিস থাকে, তার শির দ্বারায় বা ডিস্কের প্রবলেম এবং হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস সব কিছু মিলেই এই টেন্ডেন্সিটা থাকে। আমরা তাকে ওয়াকিং এইড ইউজ করতে বলি, এবং নট জাস্ট সিম্পল স্টিক। কিছু স্টিক আপনি দেখবেন যে নিচে ছোট ছোট 3-4টা পায়া দেওয়া স্টিক থাকে, সেগুলো ইউজ করা ভালো। যে মাথা ঘুরে পড়ে যাওয়ার টেন্ডেন্সি হলে ওটাতে ঝুঁকে পড়লে তার আর পড়ে গিয়ে হাড় ভাঙার ঝুঁকিটা থাকলো না, এরকম বিষয় থাকে। আর কতদিন এটা চালিয়ে যেতে হয়? এটা না ডিপেন্ড করে। আপনি যদি বলেন যে কতদিন চালিয়ে যাবে, তাহলে আমি বলবো যে আমাদের কাছে কতদিন পরে রোগীটা এসেছিল। তো কতদিন পরে এসছে তার উপর ডিপেন্ড করে, তার এজ কত, তার পার্কিনসন্স ডিজিজ কতটা এখন, মাত্রাটা কেমন, প্লাস কোমরবিডিটিস মানে তার এটার সাথে আর অন্যান্য কী কী অসুখ বিসুখ আছে সেগুলোর উপর ডিপেন্ড করে। কোনো কোনো রোগী আমরা পাই যে খুব একটা নয়, একটু ট্রেমর আছে, তেমন কিছু আর নেই, বা ওগুলো মোটামুটি রিলিফ করা যাচ্ছে। কেউ কেউ আসেন যে খুব খারাপ অবস্থায়। সেজন্যই যত তাড়াতাড়ি পেশেন্টরা আসবে ততটা আমরা হেল্প করতে পারি। আমি একটু বলি কোশ্চেনের রাজদর, সেটা হলো পার্কিনসন্স যে আপনি যেটা বললেন যে আমরা অনেক ডিভিএস সার্জারি, আমরা পার্কিনসন্স ডিজিজ নিয়ে কাজ শুরু করেছি। সেটা হলো আমাদের তো ফার্স্ট হলো যে মেডিকেশন, আমরা লিবিডোভা কার্পিডোভা দিচ্ছি, রাসাজিলিন দিচ্ছি, সালাজিলিন দিচ্ছি, আমাদের অ্যামান্টেডিন দিচ্ছি, এই ওষুধগুলো আমরা দিচ্ছি মেডিকেশন। কিন্তু বাংলাদেশে ফার্স্ট ওয়ার্ল্ডের মতো ট্রিটমেন্টগুলো আমরা এখন যেমন আইবি অ্যাপোমরফিন আমরা শুরু করেছি, এবং ডিভিএস সার্জারি যেটা বাংলাদেশে কখনোই ছিল না, সেটা বিদেশে যদি আপনি একটা অপারেশন করে সেটা প্রায় 40-50 লক্ষ টাকা লাগে। তো বাংলাদেশে এই ধরনের অপারেশনের অ্যাবিলিটি তো আমাদের মানুষের নাই। আমরা এই জন্য বাংলাদেশে শুরু করেছি, এবং বিদেশি সার্জন এনে এখানে আমরা 10টা অপারেশন করেছি একদম ফ্রি অফ কস্টে, এবং ওই পেশেন্টগুলো যাদের ডিভিএস সার্জারি করছে সেগুলি এখনও খুব ভালো আছে। তো আমরা শুরু করেছি, আমরা চাই সামনেও ডিভিএস সার্জারি করে আমরা অনেক পেশেন্টকে কর্মক্ষম করার নিয়ে আমরা আগাচ্ছি। আমাদের এখনও সার্জনরা রেডি হয়েছে, নিজেরাই করতে পারে ডিভিএস সার্জারি। ডাক্তার ফরিদা খাতুন, আপনার কাছে জানবো যে আমাদের দেশের মানুষের কিংবা সারা পৃথিবীতেই মেডিকেশনটা খুব দ্রুত নেওয়ার একটা প্রবণতা থাকে, রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে এক ধরনের পিছিয়ে পড়া ব্যাপার থাকে, কিন্তু যদি উনি বাধ্য হন তখন আবার নেন। মানে রোগীদের কাছ থেকে সহযোগিতা কেমন পাওয়া যায়, বা তাদের কেউ সতর্ক বা তাদের জন্য পরামর্শ কিছু আছে কিনা? হ্যাঁ, রোগীদের সতর্কতাটা কম ছিল, কিন্তু এখন একটু বাড়ছে। প্রতিটা মেডিকেল কলেজ, হসপিটাল, ইনস্টিটিউট বা প্রাইভেট হসপিটালগুলোতে যেহেতু ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টটা এখন আছে, এবং আউটডোরে দেখা যায় যে অনেক জায়গাতেই যেখানে সরাসরি আউটডোর টিকিট বিক্রি হচ্ছে, অনেক রোগী ফিরে যাচ্ছে, মানে এত প্রেশার থাকে। হ্যাঁ, তো এটা একটা আনন্দের বিষয় যে সচেতনতা বাড়ছে। আর যেগুলো খুব বেশি খারাপ রোগী, যেমন পার্কিনসন্স ডিজিজ, স্ট্রোক, তারা আবার অনেকেই আমাদের কাছে অনেক দেরিতেই আসেন। হ্যাঁ, তো স্ট্রোকের রোগীরা অনেক সময় দেখা যায় 3 মাস পর, 6 মাস পরে আসছে, 1 বছর পরেও আসছে। তখন আমরা তাকে খুব বেশি ওই যে বললাম আগের অবস্থায় ফিরে আনতে আর পারি না। তো যত তাড়াতাড়ি সম্ভব তারা যদি চলে আসেন, আর ভর্তি রোগীদের ক্ষেত্রে তো মেডিকেলি বা নিউরোলজিক্যালি স্টেবল হয়ে যাবার পরে, লাইফ থ্রেটেনিং কন্ডিশনগুলো রিজলভড হয়ে যাবার পরেই আমরা শুরু করি। কিন্তু ওই সময় দেখা যায় যে তারা আবার থাকছেন না বা চলে যাচ্ছেন। হ্যাঁ, মানে তারপরে হ্যাঁ, যতদিন থাকলেন প্রয়োজন অনুযায়ী, অনেকের আবার দেখা যায় যে বাসায় থাকাটাও মোর কমফোর্টেবল হয় যারা কাছে থাকেন। তো রিহ্যাবিলিটেশন প্রসেসটা আসলে 3টা ভাবে চলে। একটা হচ্ছে ইনডোরে অ্যাডমিটেড ভর্তি রোগীদের জন্য, যেটা ইনডোর রিহ্যাবিলিটেশন। আরেকটা হচ্ছে
আউটডোরে যারা আসছেন, বহির্বিভাগে যারা ডেইলি বেসিসে আসছেন এবং চলে যাচ্ছেন, তাদের জন্য সেটা আমরা অ্যাডভাইস করছি, আমরা শিখিয়ে দিচ্ছি, আমাদের ডিপার্টমেন্টে চলে যাচ্ছেন, বা যদি তারা আসতে পারেন মেশিনের থেরাপিগুলো নেবার জন্য, মডালিটিস যেগুলো আমাদের আছে, হিট থেরাপি বা ইলেকট্রিক্যাল কিছু থেরাপি আছে, তারা যদি পারেন আসবেন, অথবা আমরা তাদের শিখিয়ে দিই আপনাদের নিয়ার বাই থেরাপি সেন্টারগুলো থেকে নিয়ে নেবেন। আরেকটা লেভেলের থেরাপি হচ্ছে কমিউনিটি লেভেল বা হোম লেভেল, যেটা আমাদের ভর্তি রোগীরা ডিসচার্জ হয়ে যাবার পরে বাসায় গিয়েও কন্টিনিউ করতে থাকবেন এবং টাইম টু টাইম একটা ফলো আপে আসবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবার। অধ্যাপক ডাক্তার জহিরুল হক, আপনার কাছে জানবো যে সাধারণ যে সমস্যাগুলো, কোমর ব্যথা, লো ব্যাক পেইন বা ব্যাক পেইন, এক্ষেত্রে রিহ্যাবিলিটেশনের তেমন ভূমিকা আছে কিনা? ধন্যবাদ একটা সুন্দর এবং ভালো প্রশ্ন করার জন্য। এটা আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদের জন্য অতি প্রয়োজনীয়। কোমর ব্যথা, ঘাড় ব্যথা, ফ্রোজেন শোল্ডার, হাতের ব্যথা, হাতের মুভমেন্ট অনেক সময় বন্ধ হয়ে যায়, অনেকে প্রচণ্ড ঘাড়ের রেস্ট্রিকশন থাকে, স্টিফনেস থাকে, অনেকের লো ব্যাক পেন থাকে, রেডিকুলোপ্যাথি থাকে, এক পায়ে ব্যথা যায় অথবা দুই পায়ে ব্যথা যায়, অনেকে সিভিয়ার পেনের জন্য উঠতে পারে না, বসতে পারে না। সেটা তো অবশ্যই রিহ্যাবিলিটেশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ যখন অ্যাকুট পেইন নিয়ে আমাদের কাছে আছে, তখন আমরা পেইনটা কমানোর জন্য আমরা মেডিকেশন দিই এবং একটু রেস্টে থাকতে বলি যে আপনি একটু বিশ্রাম নেন এবং ওষুধগুলি খান, আপনার ব্যথা ভালো হয়ে যাবে। যখন একটু ব্যথা কমে তখনই আমরা ফিজিক্যাল মেডিসিনের কাছে রেফার করি যে আপনি ফিজিক্যাল মেডিসিন দিয়ে ট্রাই করেন। এবং দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে 80 to 90% ক্ষেত্রে ফিজিক্যাল মেডিসিন এবং আমাদের মেডিকেশনেই পেশেন্ট 100% সুস্থ। কিছু কিছু ক্ষেত্রে হয়তো সুস্থ হয় না, তাদের আমরা ইমেজিং করতে বলি, এক্সরে করতে বলি, রক্ত প্রস্রাব পরীক্ষা করতে বলি, দেখে আমরা তখন ডায়াগনোস করি যে এই লো ব্যাক পেনটা কেন, এই সার্ভাইকেল পেইনটা কেন, এটা কি কম্প্রেশন আছে কিনা, ডিসকার্নেশন আছে কিনা, ডিসপট্রুশন আছে কিনা, অথবা অন্য কোনো খারাপ রোগ, ম্যালিগন্সি অথবা মেটাস্টেটিক কোনো লিশন আছে কিনা। সেই ক্ষেত্রে আমরা তখন স্পেসিফিক ট্রিটমেন্টে যাই। কিন্তু যখনই লো ব্যাক পেন নিয়ে আসবে ওটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা থেরাপি অবশ্যই প্রয়োজন, ফিজিওথেরাপি অবশ্যই প্রয়োজন, এবং সেক্ষেত্রে ফিজিক্যাল মেডিসিনের ভূমিকা অনেকটুকু। আমি একটু সেরিব্রাল পলসির ক্ষেত্রে, যেহেতু একেবারে জন্মের পর থেকে তো সমস্যাটা নিয়ে আসে বা সমস্যাটা শুরু হয়, মানে এখানে রিহ্যাবিলিটেশন তাকে কতটা মানে সারভাইভ করতে বা সুস্থ জীবনযাপন করতে ভূমিকা পালন করে, এটার উন্নতি কেমন হয়? অনেক অনেক অনেক। আর সেরিব্রাল পলসিকে আমরা বলি যে এটা একটা নন প্রোগ্রেসিভ ব্রেইনের প্রবলেম, যেটা হয়ে গেছে, এটা কিন্তু বছরের পর বছর আর যে বাড়বে দিনে দিনে সেটা নয়, তবে যে প্রবলেমটা তার হয়ে গেল সেটার যে ইফেক্ট বা প্রকাশ এগুলো বাড়তে পারে এবং এটাই রোগীকে আরও কষ্ট দিতে থাকে। আমাদের ভূমিকা অনেক বললাম, কারণ ওষুধপত্র দিয়ে আমরা তার হয়তো কিছুটা কমফোর্ট দিব, এবং সেরিব্রাল পলসি আক্রান্ত শিশুদেরও হাতে পায়ে স্প্যাস্টিসিটি থাকে বা শক্ত হয়ে গিয়ে থাকে, সেটা কমানোর জন্য কিছু মেডিকেশন দেওয়া যায়। কিন্তু বাদবাকি কাজটা রিহ্যাবিলিটেশনের, লাইক এদেরকেও আমাদেরকে স্ট্রেচিং এক্সারসাইজ দিতে হয়, এবং একটা শক্ত হয়ে যাওয়া এরিয়াকে আমরা চট করে তো এক্সারসাইজ সবসময় করি না, তার আগে ওটাতে কিছু মডালিটিস বা হিট থেরাপি দিয়ে জায়গাটাকে সফট করি, সুদিং করে নেই, তারপরে তাকে স্ট্রেচিং করানো যায়। সেরিব্রাল পলসির অনেক রোগী আসে ডিস্টোনিয়া নিয়ে, তার টোনটা অ্যাবনর্মাল থাকে। এই বাচ্চাগুলোকে যদি আমরা কিছু ব্রেস বা স্প্লিন্ট পরাই, বাচ্চাগুলোর অনেক আরাম হয়। কন্টিনিউয়াসলি ফ্লেক্সড হয়ে থাকা একটা রিস্ট বা অন্য কোনো জয়েন্টে অনেক আরাম হয় তার। এই বাচ্চাগুলোর বসবার জন্য কিছু স্পেশাল চেয়ার আছে, আমরা বলি সিপি চেয়ার, আমরা বলি কর্নার চেয়ার। হ্যাঁ, তো ওই চেয়ারগুলোতে কিন্তু বেবিদেরকে ব্যাক সাপোর্ট দিয়ে প্রপারলি বসানো, হার্নেস দিয়ে তাকে স্থির রাখা এবং নেক সাপোর্ট দেওয়ার ব্যবস্থা থাকে। এতে করে তার স্পাইনের যে অ্যালাইনমেন্টটা সেটা সুন্দর থাকে। তাহলে মায়েরা নিয়ে বসছে, আসছে, বাচ্চাও বাঁকাতারা হয়ে যাচ্ছে, এভাবে কিন্তু তার স্পাইনের গড়নটাও ভুল হয়, একটা ফ্যামিলির জন্য একটা হ্যারাসমেন্ট।
এবং এই বাচ্চাদের কগনিটিভ থেরাপি লাগে। অনেক সিপি বেবির দেখবেন যে ইন্টালেকচুয়াল ডিলে হয় বা ডেফিসিয়েন্সি অনেক থাকতে পারে, তাদেরকে কগনিটিভ থেরাপি বা ব্রেইনের থেরাপি, কিছু সাইকোলজিক্যাল থেরাপি যেগুলো ইনস্ট্রাকশন দিয়ে ছবি দেখিয়ে বলা হয়, সেই সাথে স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপি তো আছেই। সেরিব্রাল পলসি ছাড়া মানে এই যতগুলো স্নায়ু রোগের রিহ্যাবিলিটেশনের প্রয়োজন হয় এখানে মেশিন নির্ভরতা কত বেশি বা এমনি এক্সারসাইজ কীরকম করা লাগে সেটি যদি একটু পার্থক্য যদি করেন। আমি যদি কম্পেয়ার করি, মেশিনের চাইতে এক্সারসাইজের প্রয়োজনীয়তাই বেশি, যদিও রোগীরা বুঝে না। অনেকে এসে বলে আমাকে একটু শেক লিখে দেন। হ্যাঁ, তো ওষুধের যেমন সাইড ইফেক্ট আছে সেরকম মেশিনের থেরাপিরও কিন্তু সাইড ইফেক্ট আছে। আচ্ছা। এবং আমরা কিন্তু মেশিনের থেরাপি চট করে আমি অ্যাডভাইস করতে পারি না। আমি একটা ডিসপ্রোলাপসের পেশেন্ট যদি আসলো সিভিয়ার ব্যাক পেন নিয়ে বা নেকের একটা ডিসপ্রোলাপস আসলো সিভিয়ার নেক পেন নিয়ে, আমাকে অ্যাসেস করতে হবে তার স্পাইনে কোনো টিউমার টিবি আছে কিনা। হ্যাঁ, থাকলে আমরা দিব না, দিলে এটা বেড়ে যাবে, ছড়িয়ে যাবে। সেরকম তাকে যদি আমি ঘাড়ে থেরাপি দিতে চাই অথবা ধরেন শোল্ডারে, স্পেশালি যদি লেফট সাইডে হয়, আমি তার একটা ইসিজি করে নিব, আমি তার বুকের একটা এক্সরে করে নিব, অর্থাৎ সমস্ত কর্ষণ নিয়ে তাকে আমরা থেরাপিটা অ্যাডভাইস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি, আমাদের হাতে সময় খুবই কম। অধ্যাপক ডাক্তার জহিরুল হক চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে থেরাপির ক্ষেত্রে বা রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে কি পরিমাণ অপচিকিৎসা বাংলাদেশে চলছে সেটি যদি ধারণা দেন, বা ঢাকার বাইরের চিকিৎসার অবস্থা কীরকম? হ্যাঁ, ধন্যবাদ। কিছু কিছু ক্ষেত্রে এই যে অপচিকিৎসা বেশি হচ্ছে ফিজিক্যাল মেডিসিনে, ফিজিওথেরাপিস্ট, আমি যা এটা মাই পারসেপশন, পার্সোনাল পারসেপশন, এটা আসলে অপচিকিৎসারই মানে চিকিৎসা থেকে অপচিকিৎসা বেশি হচ্ছে। কারণ কি, আমরা একটু মিডিয়ার কথাই বলি, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, এখন যেভাবে এই ফিজিক্যাল মেডিসিন বা ফিজিওথেরাপি এখানে যেভাবে করা হচ্ছে আর কি, এবং মানুষের সচেতনতা যেভাবে অন্যদিকে ঘুরে দিচ্ছে, যে একটা ট্রিটমেন্টের ব্যাপারে এমনভাবে বলা হচ্ছে যে এটা চিকিৎসা শুধু এটাই, এই থেরাপি সেন্টারে আসেন, ওই থেরাপি সেন্টারে আসেন, ওখানে আসেন। ডায়াবেটিসের ক্ষেত্রে দেখি যে লাইফস্টাইল মডিফিকেশনটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে ট্রিটমেন্ট যে একটা আইডিয়াল ব্যাপার আছে, ওখান থেকে মানুষকে বিমুখ করা হচ্ছে, যে সার্জারি লাগবে না, মেডিকেশন লাগবে না, এমনি ঠিক হয়ে যাবে। এই যে কনসেপশনগুলি অপচিকিৎসার মাধ্যমে করা হচ্ছে। এবং আমি মনে করি যে এইসব একটা কোয়ালিটি, একটা সার্টিফাইড লোক, একজনই ওই ধরনের লোকরা যদি ভালোভাবে আগে এগিয়ে আসতো, তখন যে আমাদের এই অপচিকিৎসাগুলি বন্ধ হইতো। আপনাদের কাছে যারা চিকিৎসা নিতে নিয়মিত আসছেন বাইরে থেকে, যেটি আগে থেকেই অসুস্থ হয়ে নিউরোসায়েন্সে আসেন নাই, তাদের মধ্যে কেমন ধরনের অপচিকিৎসা দেখতে পান, সেই ভুলগুলো যদি একটু বলেন। একটু আগে আমি যেটা বললাম, যেখানে মেশিনারি থেরাপির প্রয়োজন নাই অথবা সেটা উপকারের থেকে অপকার বেশি করতে পারে, সেটা নিয়ে আসেন। সবচেয়ে বেশি পাই যে সার্ভাইকাল রিজনে ঘাড়ের ট্র্যাকশন নিয়ে আসে, টানা নিয়ে আসে। টানা নিলে কি হয়, অলরেডি টেন্স থাকা বা টান হয়ে থাকা মাসেল ফাইবারগুলো টানা পড়লে আরও কয়েকটা ফাইবার ছিঁড়ে যায়, তখন একটা টেম্পোরারি ব্যথার রোগী একটা পার্মানেন্ট ব্যথার রোগী হয়ে যান, এরকমটা হয়। হ্যাঁ, আমরা বলি যে সকল জায়গায় শেক না দিতে, সেরকমটা শেক নিয়েও যদি আসেন, সেটাও এক ধরনের অপচিকিৎসা। আর সব থেকে কমন যেটা, সেটা হচ্ছে খুব ডিসেবল রোগীদের চিকিৎসা দেরিতে শুরু করা। এটাও তো কিন্তু আমি জানতে চাই যে ফিজিক্যাল মেডিসিন, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট ছাড়া মানে তাদের বাইরে কারা এই অপচিকিৎসাগুলো চালাচ্ছেন, নাকি ফিজিওথেরাপিস্টদের মধ্যেও কেউ কেউ চালাচ্ছেন, সেটি যদি একটু পরিষ্কার করেন। সেটা আসলে বলা মুশকিল, প্রশাসনই ভালো বলতে পারবেন। হ্যাঁ, আপনার এমনি জনগণের উদ্দেশ্যে কি পরামর্শ, যাদের হয়তো রিহ্যাবিলিটেশন প্রয়োজনই পড়েনি কিন্তু উনি এটা মাথায় নিলেন, যে কোনো একটা সমস্যাতে, মানে একেবারে সাধারণ পরামর্শগুলো কি কি রিহ্যাবিলিটেশনের? ওয়েল, আমরা বলবো যে আমরা দুইটা কাজ করব। একটা হচ্ছে টু প্রিভেন্ট, আর একটা হচ্ছে ট্রিটমেন্ট। প্রিভেন্টিভ মেজারগুলো অবশ্যই মেনে চলতে হবে। কিছু অ্যাডভাইস আমরা দেই, আপনি ডেইলি লাইফে কিভাবে বসবেন, উঠবেন, কিভাবে শোয়া থেকে উঠে বসবেন, ইভেন কিভাবে একটা ভারী জিনিস আপনি মাটি থেকে তুলবেন, এগুলো মানতে হবে। আর সর্বোপরি একটা বেসিক
হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে এবং যদি পেইন, আর্থ্রাইটিস, প্যারালাইসিসের কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন। তার মানে তো এই নয় যে প্রাইভেট চেম্বারেই চলে আসতে হবে। আমরা প্রত্যেকটা সরকারি হাসপাতালে আমরা আছি। আছেন। হ্যাঁ, আমরা 30 সেকেন্ড সময় পাবো। অধ্যাপক জহিরুল হক, আপনার কাছে শুধু জানতে চাই যে বাংলাদেশে এই রোগীরা যাদের কাছে যাচ্ছেন না কেন তাদের রেফারেল সিস্টেমটা আরো কত পূর্ণাঙ্গ, সুন্দর, বা রেফারেল সিস্টেমটাকে আসলে মাথায় আরো কত নেওয়া উচিত, তাহলে হয়তো এই রোগীগুলো বেঁচে যায় আর কি, সেটির ব্যাপারে আপনার বক্তব্য? না, অবশ্যই এই রেফারেল সিস্টেমের আগে আমি একটা কথা বলবো, সচেতনতা, অ্যাওয়ারনেস। জি, আমাদের 30 সেকেন্ড সময়। অ্যাওয়ারনেসটাই আমাদেরকে বেশি করতে হবে, তারপর আসবে রেফারেল সিস্টেম। যে প্রশাসনিকভাবে আমরা এখন রেফারেল সিস্টেম অনেকটুকু এগিয়েছে বাংলাদেশে, কিন্তু মেইন হলো যে আমরা হেলথ কমপ্লেক্স থেকে ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল আসবে, সেখান থেকে টার্সিয়ারি লেভেল হসপিটাল আসবে, আমরা এই রেফারেল সিস্টেমটা চাচ্ছিলাম, কিন্তু এখন এটা বাংলাদেশে হয় নাই। ডাইরেক্ট একদম গ্রাম থেকে নিউরো সায়েন্স হসপিটাল, ঢাকা মেডিকেল চলে আসছে। এতে যে ওভারলোড হচ্ছে, রোগীরা ঘুরছে, এটাই প্রবলেমটা হচ্ছে। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে খুব চমৎকার দর্শকদের জন্য পরামর্শ দেওয়ার জন্য। দর্শক, আমরা সবসময় আসলে রিহ্যাবিলিটেশনের আলোচনাটা কম শুনি, বরং আমরা দেখছি যে এই মস্তিষ্কের যে সমস্যাগুলো আছে এখানে রিহ্যাবিলিটেশনের গুরুত্ব সীমাহীন। তবে আপনি যখনই এই সমস্যায় পড়বেন আপনার চিকিৎসকই আপনাকে বলে দিবে, অথবা অবশ্যই যার তার কাছে না গিয়ে একজন ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্টের কাছে গেলে তিনি হয়তো বলে দেবেন আপনার আর কোন কোন জায়গায় যাওয়া উচিত, কারণ অপচিকিৎসা আপনাকে অনেক দূর পর্যন্ত ভোগাবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।